ক্লাসটা আমরা শুরু করে দিই। যেহেতু নতুন সেমিস্টার, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ক্লাসে। পরিচয় করবো, হ্যাঁ পরিচয় করবো তো দেওয়া উচিত। দেখো পরিচয় দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে। আমরা আপনাদের যে কোর্সটা নেব সেটা হচ্ছে কি ফিজিক্স 2। এখন যেটা বলি সেটা হচ্ছে যে মোটামুটি তোমরা গত সেমিস্টারে আমার ক্লাস করছো, এবারও ক্লাসে একটু সিনসিয়ার হতে হবে। কারণ হচ্ছে মোটামুটি কয়টা সিটি দিতে হবে তোমরা জানো, অলমোস্ট কয়টা সিটি? 5টা, তারও বেশি স্যার। 3টা সিটি দিয়েছে। 3টা সিটি কয়টা প্রেজেন্টেশন? 3টে প্রেজেন্টেশন দিয়েছে, তাই? 2টা ফিজিক্যালি আর একটা অনলাইন। অ্যাসাইনমেন্ট কিন্তু তাড়াতাড়ি দিয়ে দিই। আর অ্যাসাইনমেন্ট অনেকগুলো দেওয়া লাগছে, ল্যাবগুলো দেওয়া লাগছে। হ্যাঁ স্যার আগে দিয়ে দিন। স্যার মিডে আগে দিয়ে দিন স্যার অ্যাসাইনমেন্ট। ঠিক আছে বলি। মিডের সিলেবাস মিড পরীক্ষা 2 মাস পরে স্যার 10 তারিখ থেকে জুনের 10 তারিখে পরীক্ষা শুরু হবে স্যার। এখন কথা হচ্ছে অর্ধেক ঈদের আগে অর্ধেক ঈদের পর। আমি চেষ্টা করি সবসময় আমার সিলেবাসগুলো সবসময় আগে শেষ করার জন্য, ঠিক আছে? আমার সিলেবাসগুলো সবসময় কি করার চেষ্টা করি? আগে শেষ করার জন্য। তো আমি যেটা বলি সেটা হচ্ছে ক্লাসে কেউ আসলেও ক্লাস হবে, না আসলেও ক্লাস হবে। আমার ক্লাসে কোনো মাপ নেই, এতটুকু তোমরা জানো, ঠিক আছে? তো একটু বলে নিই যে তোমাদের মোটামুটি এই সেমিস্টারে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে সিটি। হ্যাঁ সিটি মানে কি? ক্লাস টেস্ট, না? ক্লাস টেস্ট দিতে হবে হচ্ছে 3টা, অলমোস্ট 3টা। হ্যাঁ অলমোস্ট কয়টা? 3টা। এই 3টার মধ্যে আমি সবসময় বেস্ট 2 কাউন্ট করি। এর মধ্যে আমি কি কাউন্ট করি? বেস্ট 2 কাউন্ট করি। ঠিক আছে? সো অবশ্যই সিটি মিস করা যাবে না। যারা 3টা দিতে পারবে তারা 2টা দেবে, 2টাই কাউন্ট করা হবে। ওকে সিটি। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। হ্যাঁ অ্যাসাইনমেন্টের কথা বলি। অ্যাসাইনমেন্ট দিতে হবে অলমোস্ট কয়টা? 2টা স্যার। 3টা। স্যার মাত্র 3টা স্যার। কারণ হচ্ছে কি সিলেবাস অনেক বড়। হ্যাঁ সিলেবাস কিন্তু তোমাদের অনেক বড়, তোমরা দেখে বুঝবা। কারণ সিলেবাস শেষ করাটা একটু টাফ। আমরা দ্রুতই আগাবো, সব শেষ করার চেষ্টা করবো। অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে 3টা, এখান থেকে বেস্ট 1 কাউন্ট করা হবে। এভাবেই চলবে। হ্যাঁ আপনি দেখুন অ্যাসাইনমেন্ট নাকি আগে মানে কয়েকটা খুঁজে নেবেন নাকি ওরকম খুঁজে লিখতে খুঁজে লিখতে হচ্ছে গত সেমিস্টার। না এখানে এটা হচ্ছে ক্লাসের উপর ডিপেন্ড করবে। আসলে খুঁজে লিখতে হবে নাকি এটা দেখে দেখে লিখতে হবে, এটা ডিপেন্ড করবে। ঠিক আছে স্যার প্রথম ওই যে ইসে লিপিডের ম্যাথ, ঠিক আছে। কমন কিছু দিই যদি ওই এরপরে যেটা হবে সেটা হচ্ছে সিটি কি লেখার সময়। আমাদের মিড টার্ম আছে, না? জি আমরা জানি মিড টার্ম কত মধ্যে হয়? 30 হুম 30 আর ফাইনালটা হয় কত? 40। যেহেতু মিড পরীক্ষা আপনাদের অলমোস্ট জুনে দিবে, তাই না? আমাদের এটা মোটামুটি এপ্রিল মে জুন, মানে 1 মাস হাতে টাইম আছে। সো ক্লাস মিস করা ফাইনাল আমরা সেপ্টেম্বর। হ্যাঁ ফাইনাল সেপ্টেম্বর। 3 দিন আমার ক্লাস, 3 দিনই ক্লাস হবে। আগের মতোই থিওরি শেষ করে নেব, তারপর হচ্ছে ল্যাবে যাব। তোমরা চাইলে ল্যাবও আমি ক্লাস নিতে পারি। ল্যাব ক্লাস নিয়ে মঙ্গলবার আছে সকালে, ঠিক আছে? সো আমার মনে হয় আগে থিওরি শেষ করা উচিত, যেহেতু আগে আমরা থিওরি শেষ করছিলাম, ল্যাব করতে পারি নাই আনফরচুনেটলি, বাট এবার ল্যাব করানোর চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ঠিক আছে। আজকে যেটা গুরুত্বপূর্ণ যেটা টপিক, আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমরা যেহেতু ফিজিক্স 2 করতেছি, তাই না? আলটিমেটলি এটা কিন্তু ফিজিক্স 2 না, এটা আসলে টেক্সটাইলের ভাষা বলা হয় টেক্সটাইল ফিজিক্স। টেক্সটাইল ফিজিক্স, ঠিক আছে? সো এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই যে আমরা এটা পরীক্ষা করবো। হ্যাঁ এটা মোটামুটি সব কিছু আছে টেক্সটাইল ফিজিক্স রিলেটেড সব কিছু। কারণ আলটিমেটলি এটা ফিজিক্স 2 না, তোমাদের সিলেবাসে এটা অটোমেটিক যুক্ত হয়ে গেছে ফিজিক্স 2 নামে, বাট এটা কি টেক্সটাইল ফিজিক্স। এখন আমাকে কি বলতে পারো যে বিষয়টা হচ্ছে টেক্সটাইল এবং ফিজিক্স এই দুটোর মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা? টেক্সটাইল এবং ফিজিক্স, অবশ্যই হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফিজিক্স এন্ড টেক্সটাইল? জানি না। অবশ্যই সম্পর্ক আছে, বাট কি জানি না সেটা। এটা সেটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ফিজিক্স পড়ে কি করব? টেক্সটাইল স্টুডেন্টরা ফিজিক্স পড়ে কি করব? কেউ কি বলতে পারো? স্যার এটা শুধু তৈরি হয়ে গেল এক্সচেঞ্জ টেস্ট করা হয়। স্যার আমরা যে ফিজিক্স ইন্টারপ্রেট করব স্যার, কাপড় বানানো তো ফিজিক্সের। একটু ভালো করে বুঝাই বলো যে আসলে আমরা টেক্সটাইল স্টুডেন্ট কেন আমরা ফিজিক্স পড়বো, অথবা টেক্সটাইলের সাথে ফিজিক্সের আসলে কোনো সম্পর্ক আছে? অবশ্যই আছে স্যার। সম্পর্ক যদি থাকে বা কেন, কি জন্য আমরা পড়বো এটা? রিজনটা কি টেক্সটাইলের সঙ্গে ফিজিক্সের? দেখো আমি একটা কথা বলি, আমরা কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমরা কিন্তু মোটামুটি কি পড়ি? ট্রিপলি। আপনারা ট্রিপলি পড়ে আসছেন,
আমরা কি করি মেকানিক্যাল করব, স্ট্যাটিস্টিক্স করব, তারপর কি করব আর কি করি সিএসসি এর আমাদের একটা কোর্স করার আগে ছিল এখন নাই তাই না। বাট আমরা কি করতেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করতেছি, ট্রিপলি করতেছি তাই না, তারপর কি করতেছি ফিজিক্স করতেছি, কেমিস্ট্রি করতেছি, ম্যাথ করতেছি। তো প্রত্যেকটা সাবজেক্ট পড়ার পিছনে কিন্তু রিজন আছে। আমরা যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমরা কি করবো ইয়ার্ন, ফেব্রিক, ওয়েট আর সেপারেট বা গার্মেন্টস করবো, আমরা এগুলো কেন করবো, এগুলো পড়ার পিছনে কিছু রিজন আছে। সেই রিজনটা কি বলতো, কেউ বলতে পারো যে টেক্সটাইল এবং ফিজিক্সের মধ্যে কি সম্পর্ক। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, সমস্যা নাই, তুমি আইডিয়া জেনারেট করো। টেক্সটাইল আর কেমিস্ট্রির মধ্যে তো অন্তরঙ্গ সম্পর্কটা তো কেমিস্ট্রির সাথে, কিন্তু কেমিস্ট্রির সাথে এটা ক্লিয়ার না। টেক্সটাইলের সাথে কেমিস্ট্রি সম্পর্ক তাই না, এটা আগেও বলছি। ওয়েট প্রসেসিং তো সম্পর্কে কেমিস্ট্রি রিলেটেড। স্যার ফাইবার ন্যাচারাল ফাইবার সবগুলো তো কেমিস্ট্রি অর্গানিক কম্পাউন্ড গুলো থেকে তৈরি হয়েছে। কারণ আমাদের যত প্রকার ডাইস কেমিক্যাল গুলো সবগুলো তো সবগুলো একটা কেমিক্যাল, সবগুলোতে কেমিক্যাল লাগে তাই না, ডাইন কনসাম কি লাগে ওই যে দেন আমরা ডাইকসমার রিঅ্যাকশন হয় ওখানে সবকিছু তো কেমিস্ট্রির সাথে মোটামুটি ভালো সম্পর্ক, কারণ হচ্ছে কেমিস্ট্রি ছাড়াও টেক্সটাইল চলে না, চলে। কারণ ডাইন তো হবে না, পসিবল না। তাহলে টেক্সটাইলের সাথে ফিজিক্সের কি সম্পর্ক, ফিজিক্স না হলে কি চলে, চলবে টেক্সটাইল কেন চলবে না, বিভিন্ন কাজে মোশন টোশনের প্রয়োজন পড়ে। কেন চলবে না। আচ্ছা ওকে, সমস্যা নাই, না পারলে কোনো প্রবলেম নাই, আমি বলতেছি। তোমরা এলাস্টিসিটি নাম শুনছো? জি স্যার। এটা মানে কি জানো? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতা। এটা কি বলতো, এলাস্টিসিটি কি, কাকে বলে জানো? কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে নিজেকে আবার পুনরায় একই অবস্থায় ফিরিয়ে এটা আনা। বোঝার জন্য মানে একটা রাবার, যদি তুমি একটা রাবার জোরে টানো তাহলে কি হয়, লম্বা হয় না? যদি স্যার তুমি ছেড়ে দাও তাহলে কি হবে না? প্রপার্টি থাকে, রাবারের একটা প্রপার্টি থাকে, তার জন্য আগ্রহ এক্সাক্ট পয়েন্ট হচ্ছে যেটা, ধরো আমরা কি করি তোমাদের ইয়ান ল্যাবে একটা মেশিন আছে জি স্যার, স্ট্রেন টেস্টার, জি স্যার, কি আছে বলো আছে, তুমি স্কেল মেশিনে যাই না, জি স্যার আছে। স্ট্রেন টেস্টার, এটার উদ্দেশ্য কি বলো তো? সুতার স্থিতিস্থাপকতা মাপা। সুতার স্ট্রেন মাপা হয়, অর্থাৎ যেটা ইন্ডাস্ট্রিতে যে প্রবলেমগুলো ফেস করা হয় সেটা হচ্ছে আমরা কি করি বলো তো, কাপড় কি সেলাই করি না, কাপড় সেলাই করার জন্য কি লাগে, সুতা লাগে, হ্যাঁ কি লাগে, সুতা লাগে, ইয়ান লাগে তাই না। ধরো তুমি যখন সুইং করবা, সুইং তো করে মেশিনের গার্মেন্টস কি করে সুইং করে না কাপড়গুলো, সুইং করার সময় সুতা যদি ছিঁড়ে যায় তখন কি কাপড় সেলাই করতে পারবে না স্যার, সেলাই করতে পারে না, কিন্তু তখন কি লাগে, সবার আগে ইয়ান কিছু টেস্ট করা হয়, তোমাদের বলছিলাম তোমাদের ক্লাসগুলোতে জি স্যার, ইয়ান কিছু টেস্ট লাগে। নাম্বার 1 হচ্ছে গুরুত্বপূর্ণ যে টেস্ট, সেটা হচ্ছে কাউন্ট। সেটা কি কাউন্ট, কাউন্ট, সুতার কাউন্ট কত, সুতা কত কত কাউন্ট কি বলো তো, তোমাদের বলছিলাম যে স্যার নিউমেরিক নাম্বার, যে সূক্ষ্মতা। কাউন্ট কি, স্যার কাউন্ট হলো একটা নিউমেরিক নাম্বার, যেটা আমরা ধরুন আমরা যে আসলে কতটুকু ফাইনার বা কতটুকু কোর্স এটা ডিফাইন করতে পারি। এক্সাক্ট পয়েন্ট রাইট। এখন যেটা বলছি ক্লাসে বোঝা যায়, আমি কিন্তু তোমরা এক্সাক্ট পয়েন্ট করে দেখো যে আমি কেন ফিজিক্স পড়ব। এটা একটা কোশ্চেন যে টেক্সটাইলের সাথে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেক্সটাইল এন্ড ফিজিক্স, কেন আমরা টেক্সটাইল ফিজিক্স বলতেছি, এটাও এই প্রশ্নের উত্তরটা আমরা পেয়ে যাব। সেটা হচ্ছে আমি যখন সুতা দিয়ে আমি কি করবো, সেলাই করবো, তখন আমার কি দরকার, সুতাটা যেন স্টেবল পর্যায়ে থাকে, যেন আমি জোরে টানলেও সুতাটা না ছিঁড়ে। এটা নিশ্চিত করার জন্য আমাদের কি করা হয়, স্ট্রেন টেস্ট ইউজ করা হয়। তার আগে গুরুত্বপূর্ণ কিছু টেস্ট করা হয়। নাম্বার 1 ইয়ানের জন্য টেস্ট করা সেটা হচ্ছে কাউন্ট। সেটা হচ্ছে কি কাউন্ট। আমি যদি ইংলিশে বলি কাউন্ট কাকে বলে, কাউন্ট ইজ এ নিউমেরিক্যাল ভ্যালু হুইচ এক্সপ্রেস কোর্স অর ফাইনাল। অর্থাৎ একটা সুতা চিকন নাকি মোটা সেটা কি নির্দেশ করে, কাউন্ট দ্বারা নির্দেশ করে। তাহলে কাউন্টটা কি, কাউন্ট হচ্ছে কি একটা সুতা চিকন নাকি মোটা সেটা নির্দেশ করে। অর্থাৎ কি ফাইনাল মানে কি বলতো, ফাইনাল মানে কতটুকু চিকন বা সূক্ষ্মতা, আর হচ্ছে কোর্স মানে কোর্স মানে মোটা, ঠিক আছে, কতটুকু মোটা, এই দুটাকে নির্দেশ করবে হচ্ছে কি কাউন্ট। ক্লিয়ার? এখন আসো কাউন্ট কয় ধরনের, দুই ধরনের, ইনডিরেক্ট কাউন্ট আর ডিরেক্ট কাউন্ট। কাউন্ট হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি ডিরেক্ট কাউন্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট কাউন্ট। মনে রাখবে এগুলো কিন্তু লাগবে, এগুলোর সাথে আমাদের ফিজিক্সের সম্পর্ক, ঠিক আছে। এখন ধরো আরেকটা জিনিস করা হয়, আরেকটা জিনিস তোমাদের বলি, তোমাদের মনে আছে কিনা, কাউন্ট যত বেশি হয় সুতা তত মোটা নাকি চিকন হয় বলো? কাউন্ট করলে এই বাইরে সূক্ষ্মতা বাড়ে। জি স্যার, কাউন্ট যত বেশি হবে সূক্ষ্মতা কম হবে। এটা জিনিস মনে রাখবা, টেক্সটাইলে যদি
কাউন্ট যত বেশি হবে সুতা তত কি হবে? মোটা। কম চিকন হবে। হবে। স্যার আমি ঠিক বলছি, শুধু তো কম হবে। বুঝেছো? ধরো তোমাকে বলা হলো এটা হচ্ছে 30 কাউন্ট, এটা হচ্ছে 40 কাউন্ট, এটা হচ্ছে 50 কাউন্ট, এটা হচ্ছে 60 কাউন্ট। আমাকে যদি বলা হলো এই কাউন্টগুলোর মধ্যে সবথেকে সুতা চিকন কোনটা? স্যার 60 কাউন্ট অর্থাৎ কাউন্ট যত বেশি হবে সুতা তত কি হবে? মোটা হবে। চিকন হবে। চিকন হবে, চিকন হবে। ঠিক আছে? আর কাউন্ট যত কম হবে সুতা তত কি হবে? মোটা হবে। এই জিনিসটা প্রথমে ইয়ারে টেস্ট করা হয়। ঝামেলা করে দিয়েছি। তারপরে যে জিনিসটা করা হয় স্টেম টেস্টার, মানে একটা সুতার ধরো তোমাকে যদি বলা হয় তুমি একটা দেওয়ালে ঘুষি মারো, দেওয়ালটাকে তুমি ভাঙতে পারবা? কেন ভাঙতে পারবা না বলো তো? অনেক মজবুত। এটার জন্য কি? নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োজন যেটা আমি প্রয়োগ করতে পারবো না। অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট বল আছে, তাই না? তোমার নির্দিষ্ট বলের উপরে কি তুমি ওখানে প্রয়োগ করতে পারতেছো? ওটা কিন্তু অনেক শক্ত, তাই না? তোমার একটা নির্দিষ্ট একটা ওয়েট আছে, ওই ওয়েটের উপরে তুমি কিন্তু আর দিতে পারবে না, তাই না? তেমনই সুতার ক্ষেত্রে কি আছে? সুতার ক্ষেত্রে তেমনই থাকে স্ট্যান্ড আছে, যে একটা সুতা সর্বোচ্চ 8 বল সহ্য করতে পারবে, এর বেশি দিলে কিন্তু সেটা ছিঁড়ে যাবে। নিতে পারবে না, ছিঁড়ে যাবে। সুতা কি হবে? ছিঁড়ে যাবে। এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে স্ট্যান্ড টেস্টার। স্ট্যান্ড, সুতার স্ট্যান্ডটা চেক করা হয়, তাই না? এখন যদি আমি ফিজিক্স না পড়ি তাহলে কি আমি জানবো স্ট্যান্ড জিনিসটা কি, এলাস্টিসিটি জিনিসটা কি? এটাকে আরেকটা জিনিস বলা হয় টেনশন স্ট্যান্ড। কি বলা হয়? টেনশন টেনশন স্ট্যান্ড। টেনশন স্ট্যান্ড, ব্রেকিং লোড, ফোর্স, আমরা তো এটা জানি, তাই না? ফোর্স, ফোর্স মানে কি বলতো? সব বল বল বল, তাই না? আমরা কি এগুলো পড়ে আসছি? জি, ফোর্স স্যার। মানে কি? বল। বল। এখন দেখো আমি কিন্তু কোন প্রশ্নের উত্তর দিচ্ছি? টেক্সটাইলে আমি ফিজিক্স করবো, এই প্রশ্নের কিন্তু উত্তর দিচ্ছি। পাচ্ছ কিনা আমি জানি না, তো পাওয়ার কথা বলি। ফোর্স মানে কি? বল, তাই না? তোমরা জানো ওয়ার্ড কাজ কাকে বলে? সব কাজ কাজ কাকে বলে এতটুকু তো জানো, যে কোনো একটা বস্তুর উপর বা যদি বল বল প্রয়োগ করা হয়, সরল যদি হয় বস্তুটা স্মরণ করে তখন তাকে কি বলা হয়? কাজ বলা হয়। কাজ বলা হয়। আমরা যদি ফিজিক্সের ভাষায় লিখি W = F, তাই না? জি, F মানে হচ্ছে ফোর্স, আর বল F মানে মানে হচ্ছে সরণ, সরণ। তাই না? এখন W = F। এখন ধরো কাজ হওয়ার জন্য কি করতে হবে? সমান হতে হবে। বল প্রয়োগ করতে হবে। বল। সরল তো এমনি এমনি হবে না। ধরো আমি কি বাংলা দিয়ে লিখতেছি, এটা কি এক ধরনের কাজ? আমি যদি মার্কেটে না লিখি কাজ হবে? আমি যদি সামনে দাঁড়াই থাকি তাহলে কি কাজ হবে? না। কাজ কিন্তু হচ্ছে না। অর্থাৎ কোনো একটা বস্তুর উপর যদি কি করা হয়? বল প্রয়োগ করা হয়, আর যদি বস্তুটা কি করে? স্মরণ করে, তখন তাকে কি বলা হয়? কাজ বলা হয়, তাই না? এখন দেখো এই জিনিসটা জানার জন্য আমার কি দরকার? ফিজিক্স দরকার। ফিজিক্স দরকার। এখন এটার প্রোগ্রাম টেক্সটাইলে কিভাবে করব? অনেক কাজ করবে। দেখো স্যার মেশিন যে চলতেছে, মেশিন যে চলতেছে কন্টিনিউয়াস, এটা কাজ কাজ চলতেছে না? এখন দেখো একটা মেশিনের একটা ক্যাপাসিটি আছে, তাই না? যে ক্যাপাসিটি কথা বললাম, ধরো একটা মেশিনের ডাইং হয় হচ্ছে 1500 কেজি। 1500 কেজি একবার ডাইং করা যায়। ওই মেশিনে যদি আমি 2000 কেজি দেই তাহলে কি ডাইং করা পসিবল? না স্যার। সম্ভব। এখন দেখো একটা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার যারা বাসা বাড়ি তৈরি করে, তারা আগে কি করে? একটা বাসা ম্যাপ তৈরি করে না? কেন তৈরি করে ম্যাপ? ওই প্ল্যানে কাজ করতে ওই প্ল্যানে কাজ করে। এখন তো ম্যাপ না করে তো বাসা করা যেত, কিন্তু কি ক্ষতি হইতো? প্ল্যান না হয়তো করতে স্যার। হ্যাঁ? সবকিছু সুন্দরভাবে সুন্দর হলো না। করে হয়ে যেত স্যার। মেজারমেন্ট করতে মনে করো যে একটা আইডিয়া পাইতো না যে আমার ধরো এই স্ট্রাকচার তৈরি করতে 10,000 ইটের প্রয়োজন, বাট তখন মনে হতো কি আমি যদি স্ট্রাকচার ছাড়া করতাম তখন দেখা যেত যে আরো বেশি ইট লাগতো, কারণ হিসাব করা হয় না তো আমি কিভাবে প্ল্যানিং করে কাজ করবো। তেমনি ধরো ডাইনিং ক্ষেত্রে যদি তুমি একটা মেশিনে হচ্ছে 1500 কেজি আছে, এই কেজি না দিয়ে 2000 কেজি দাও, তখন তার ডাইনিং করা পসিবল হয় না। স্যার সেই ভেরিয়েশন হয়ে যাবে। সেই হিসাব নিকাশগুলো কই থেকে আসে? সব হিসাব নিকাশ ক্যালকুলেশন গুলো সবই কি থেকে আসে? থেকে আসে। ফিজিক্স থেকে আসে। ধরো ডাইং করার জন্য কি দরকার বলো তো? Dyeing আমরা এই যে গরমের মধ্যে শর্টকাট করতেছি, এই যে এসি চলতেছে সব সময়, তাই না? তো ডাইং করার জন্য কি দরকার হয়? হিট দরকার হয় স্যার। কি দরকার হয়? গ্যাস দরকার হয়, ইলেকট্রিসিটি দরকার হয়, স্টিম দরকার হয়, তাই না? এই জিনিসগুলো কই থেকে আসে? এই জিনিসগুলো ফিজিক্স থেকে আসে। স্যার স্টিমের আসলে টেম্পারেচার steam boiler মেইনটেইন use করার করা জন্য হয়, তো স্যার boiler ফিজিক্স use ইউজ করা করা হয়। হয়। স্টিমের টেম্পারেচারের জন্য তো ফিজিক্স ইউজ করা হয়। হ্যাঁ, এগুলো কই থেকে আসছে? ফিজিক্স থেকে। বিদ্যুতের আবিষ্কার কে? যে ইলেকট্রন আবিষ্কার কে? জানো? কি জানি রাদারফোর্ড না তো, এটা হলো কি? কে আবিষ্কার করেছে? স্যার এটা ভুলে গেছি স্যার, মনে ছিল স্যার। হুম? স্যার কি বলছেন? ইলেকট্রন আবিষ্কার করে। ইলেকট্রন। তোমরা ইন্টারমিডিয়েট পড়েছো ফ্যারাডে সূত্র। ফ্যারাডে সূত্র পড়েছিল? এখানে ইলেকট্রনিক জি, স্যার। পড়েছিল না? এক কোন সময় কত? 96,500 ফ্যারাডে, তাই না? জি, এটা তো পড়েছিল। কোন সময় 96,500 500 ফ্যারাডে। হ্যাঁ।
বা 1 ফ্যারাডের সময় এত কুলম্ব, জি স্যার 1 ফ্যারাডের সময় সেটা আমাদের 500 কুলম্ব। এই জিনিসগুলো কই থেকে এসেছে? সবগুলো কিন্তু কি ফিজিক্স থেকে। সো মানে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেখানে যাই না কেন সব জায়গায় আমাদের ফিজিক্স রিলেটেড। সো টেক্সটাইলের সঙ্গে ফিজিক্সও ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা ফিজিক্স ছাড়া টেক্সটাইল কল্পনাই করতে পারি না। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ফিজিক্স এন্ড টেক্সটাইল, প্লিজ ডিসকাস ইট, পারা যাবে? সবাই কোশ্চেনটা লিখে রাখো। হ্যাঁ, এটা আজকে ইন্টারভিউতে ক্লাসের প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেক্সটাইল এন্ড ফিজিক্স, ডিসকাস ইট উইথ এক্সাম্পল। অনেকগুলো এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এই এক্সাম্পলগুলো চেষ্টা করবা অ্যাপ্লাই করার। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা পরে বোঝা যায়? ঠিক আছে। আর এখানে যেটা বললাম কাউন্টটা ভালো করে পড়বা। কাউন্ট হচ্ছে কাউন্ট এখানে লাগে না, টেক্সটাইল পড়ার জন্য কাউন্ট তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কাউন্ট লাগবে, ঠিক আছে? কাউন্ট অলরেডি আমরা ফেব্রিকে পড়ছি, ইয়ানে পড়ছি, সব জায়গায় লাগবে। এরপরে আমাদের ইন্ট্রোডাকশন টু টেক্সটাইলেও আছে ম্যাম, সব জায়গায় আছে, মানে গুরুত্বপূর্ণ একটা। স্যার কাউন্ট একবারে এই পর্যন্ত লাগবে সেমিস্টার কমপ্লিট করার আগ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে। ওই কথা থেকে কোন দিকে চলে গেল না? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টেক্সটাইল এন্ড ফিজিক্স ফিজিক্স এন্ড টেক্সটাইল? একই কথা। একই কথা। আচ্ছা, এখন আসো মেকানিক্যাল প্রপার্টিজ। হ্যাঁ, আমাদের আজকের টপিকের নাম হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল, তাই না? মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল। মেইনলি এটাকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। কথা বলো না ক্লাস। মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইল এটাকে বলতে তিন ভাগে ভাগ করা হয়। প্রথমে হচ্ছে টেনসাইল প্রপার্টিজ, খুবই গুরুত্বপূর্ণ টেনসাইল প্রপার্টিজ। হ্যাঁ, এগুলো যখন পরীক্ষা থাকবে টেনসাইল প্রপার্টিজ, তো আমরা আজকে টেনসাইল প্রপার্টিজ নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। না, টেনসাইল প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিজ অফ টেক্সটাইলকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি টেনসাইল প্রপার্টিজ। পরে দুটো আমরা পরে আলোচনা করব। আপাতত আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে টেনসাইল প্রপার্টিজ নিয়ে, ঠিক আছে? এখন টেনসাইল প্রপার্টিজগুলোর মধ্যে কোনগুলো পড়ে আর কি ধারণা আছে? টেনসাইল প্রপার্টিজ যেমন ব্রেকিং লোড, এটা মানে কি জানো? স্যার কতটুকু শক্তিতে এটা সুতরাং ভেঙে যাবে এটা? একটু আগে তোমাকে বললাম, ধরো তোমার ওজন কত? ধরো সাপোজ 75 কেজি। ধরো তোমার ওজন কত? 75 কেজি। আচ্ছা, আমি বলি মিলে যেতে পারে কারোর সাথে, ঠিক আছে? ধরো তোমার ওজন হচ্ছে 75 কেজি। তোমাকে যদি বলা হয় যে 2 মণ ওজনের একটা বস্তু তোমাকে চাপতে হবে, তুমি পারবা? পারা সম্ভব না স্যার। পারা সম্ভব। তখন কি হবে? তুমি যখন বস্তুটা চাপতে যাবে তখন কি হয়? বস্তুটাই টেনে নিয়ে যাবে। তখন কি হবে? তুমি পড়ে যাবে, তাই না? এরকমই হয়। ব্রেকিং লোড বলতে বোঝায় যে আমি একটু আগে বললাম যে কোন একটা বস্তুর সহনশীল ক্ষমতা ধরো 20 নিউটন। এটা ফিজিক্সের ভাষায় বলি। হ্যাঁ, কোন একটা বস্তুর সহনশীল ক্ষমতা হচ্ছে 20 নিউটন। তুমি যদি তাকে 40 নিউটন দাও তাহলে কি হবে বলো? আলটিমেটলি কি হবে? আলটিমেটলি 20 নিউটন শেষ হয়ে যাবে, অর্থাৎ ছিঁড়ে যাবে, তাই না? যেহেতু আমি লোডের কথা বলতেছি, তাহলে ব্রেকিং লোড বলতে বোঝায় যে কোনো একটা বস্তুর নির্দিষ্ট একটা সহনশীল কি আছে, বল আছে, তাই না? এটার উপর যদি দাও ওই বস্তুর কি হবে? ছিঁড়ে যাবে। ব্রেকিং লোড সেটাকে বলা হয় কি বলা হয়? ব্রেকিং লোড। অর্থাৎ 20 নিউটন একটা বলের উপর যদি তুমি 40 নিউটন বল প্রয়োগ করো তাহলে সেটা কি নিতে পারবে না, তাই না? আলটিমেটলি এই উদাহরণটা আবার আছে যে তুমি একটা দেওয়ালকে ধাক্কা দাও, তুমি সর্বোচ্চ যত জোরে ধাক্কা দাও না কেন তোমার শরীরে যত শক্তি আছে সবটা ধাক্কা দাও, তুমি কি হবে না দেওয়ালটাকে তুমি সরাতে পারবে না। কেন? কারণ দেওয়ালের যে ফোর্স আছে সে পরিমাণ বল তোমার নাই। এই জন্য কি দেওয়ালটাকে তুমি কি করতে পারতেছ না, ভাঙতে পারতেছ না, ঠিক আছে? সেটা কি বলা হয়? ব্রেকিং স্যার ভাঙতে হলে তার থেকে বেশি বল লাগবে। হ্যাঁ, দেওয়ালটাকে ভাঙতে গেলে তোমার আরো বেশি শক্তি প্রয়োজন, কিন্তু সব বললেও যাবে। ঠিক আছে? বুঝা গেছে ব্রেকিং লোডটা কি? তাহলে টেনসাইল প্রপার্টিজ মধ্যেই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে ব্রেকিং লোড। নাম্বার 2 যেটা আছে টেনসাইল স্ট্রেস। একটু আগে বলছি টেনসাইল স্ট্রেসের কথা, তাই না? টেনসাইল স্ট্রেস কি বললাম বলো তো? সুতার শক্তি। স্যার সুতরাং কতটুকু মানে কতটুকু লোড সহ্য করতে পারবে এটাই স্যার। অর্থাৎ কতটুকু লোড সহ্য করতে পারবে সেটা হচ্ছে স্ট্রেন। অর্থাৎ
ওর একটা সুতা যদি টেনে তুমি ছেড়ে দাও কি হবে? আরেকটা কথা বলি, কোনো সুতা দেখছে কিনা? পলিস্টার, হ্যাঁ, লাইলন, এগুলো কি বলতো? এগুলো হচ্ছে স্যার এগুলো ম্যানমেড ফাইবার। ম্যানমেড বা সিনথেটিক ফাইবার। কি ফাইবার এগুলো? এগুলো হচ্ছে সিনথেটিক ফাইবার। এগুলো কি বলা হয়? সিনথেটিক ফাইবার। যেহেতু ফাইবারের কথা আসলো সেহেতু একটু বলি যে হচ্ছে ফাইবার মেইনলি কয় ধরনের? মেইনলি হচ্ছে টু টাইপস, তাই না? ফাইবার কয় ধরনের? টু টাইপস। একটা হচ্ছে কি? একটা হচ্ছে ন্যাচারাল, আর ম্যানমেড বা সিনথেটিক। আর একটা হচ্ছে দুই নম্বর হচ্ছে ম্যানমেড অথবা সিনথেটিক। ম্যানমেড অথবা সিনথেটিক। সিনথেটিক। এর মধ্যে তোমাদের একটা পরীক্ষায় কোশ্চেন ছিল যে কটনকে কেন রাজা বলা হয়? জি স্যার, এটা দিছে ম্যাগনেটিক ফাইবারের রাজা বলা হয় কাকে বলো তো? কটন। কটনকে। কটনকে কি বলা হয়? ফাইবারের কিং অফ দ্য ফাইবার। কিং অফ ফাইবার। স্যার সিল্ককে তো কুইন বলা হয়, এটা কেন বললাম না? হ্যাঁ, ওরাও বলতেছে যারা সেলফি দিবা তারা সেলকে ভালো করে বলবে। ঠিক আছে, কিং, হ্যাঁ, সেলফি যারা ওরা না কুইন অফ ফাইবার, সুবর্ণ পুরি। কুইন অফ ফাইবার। সুবর্ণ অর্থাৎ সেই রেটে ছিল কটনকে কেন কিং অফ ফাইবার বলা হয়? যারা সেলফি পরীক্ষা দিবা তাদেরকে থাকতে হচ্ছে কুইন, সিল্কে কেন কুইন অফ ফাইবার বলা হয়। সো ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ক্লিয়ার? স্যার এই কোশ্চেনটা কিন্তু আমাদের ফার্স্ট সেমিস্টারে ন্যাচারাল ফাইবারে ছিল। ন্যাচারাল ফাইবার কেন? তুমি কি জানো কেন হচ্ছে কটনকে কিং অফ ফাইবার বলা হয়? ন্যাচারাল ফাইবার পড়ছো তুমি? ক্লাস করে নেই। মাইন্ড বলো তো কেন বলা হয়? স্যার কটনের অ্যাবিলিটি, কটন অনেক অ্যাভেলেবেল, আর হলো কটনের ক্ষেত্রে স্যার এইটা হলো যে ইসের থেকে ইম্পিউরিটিস গুলো কম, অন্য সব স্যার ফাইবারের থেকে। অ্যাবসর্বেন্সি বেশি, স্যার অন্য সব ফাইবারতে ইম্পিউরিটিস এর পরিমাণটা কম, আর হলো যে যারা পারে না তাদের জন্য, হ্যাঁ, সেটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে কটনের মূল যে উপাদানটা সেটা হচ্ছে সেলুলোজ। কি উপাদান? সেলুলোজ। সেলুলোজের পরিমাণ থাকে কত? 94 94%। কত? 94%। আর এখানে ইম্পিউরিটিস থাকে মাত্র 6%। 6%। হ্যাঁ। ইম্পিউরিটিস থাকে কত? 6%, না? 6%। এখন দেখো যদি আমি জুটের ক্ষেত্রে যাই তাহলে কি হয়? জুট একটা ফাইবার, তাই না? জুটের ক্ষেত্রে যদি যাই তাহলে অলমোস্ট আমরা দেখেছি প্রায় অলমোস্ট কি 35% কি থাকে ইম্পিউরিটিস থাকে। জুটে কতটুকু থাকে ইম্পিউরিটিস? 35% থাকে। অর্থাৎ যতগুলোই ফাইবার আছে সবগুলো ফাইবারের মধ্যে সবথেকে ইম্পিউরিটিস মানে কি? ময়লা অয়েল ফাইবার ডাস্ট বলা চলে বা ডার্ট বলা চলে। এগুলোর পরিমাণ কটনে সবথেকে কম, সেই পরিমাণটা কত? 6%। 6%। ঠিক আছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কটনটা হচ্ছে চিপ, কস্ট অনেক কম। কম। আরেকটা গুরুত্বপূর্ণ মানে হচ্ছে চিপ এন্ড কস্ট কম, তাই না? কস্ট লেস। জি। আরেকটা জিনিস মনে রাখতে হবে, কটনটা হচ্ছে কি পানির সাথে খুব সহজে কি করতে পারে? দ্রবণীয়। অ্যাবজর্ব করতে পারে। অ্যাবজর্বেন্সিটা অনেক বেশি। কারণ আমরা সবসময়, আমি যেহেতু আমার ক্লাস তোমরা করো, সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে কটনটা ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয়। কেন? অ্যাবজর্বেন্সিটা অনেক বেশি। কারণ আমরা সবসময় কি 100% কটন কাভার করি, তাই না? মার্কেটে গেলে 100% কটন কখনো করি না। মার্কেটে গেলে কি হয়? 100% কটন। স্যার ওটা তো বিসকস। সেটা 20%। আলটিমেটলি কি হয়? আমরা তোমাদের দুটো টার্ম শিখেছিলাম। সেটা হচ্ছে আবার মনে করে যে শিখেছিলাম সিবিসি আর একটা শিখেছিলাম পিসি। পিসি মানে কি? স্যার পলিস্টার কটন। পিসি মানে হচ্ছে পলিস্টার কটন। সিবিসি যে চিপ ভ্যালু অফ জি ভ্যালু অফ কটন। হ্যাঁ। পলিস্টার কটন, হ্যাঁ। আর হচ্ছে সিবিসি মানে হচ্ছে চিপ ভ্যালু অফ কটন। চিপ ভ্যালু অফ কটন। চিপ ভ্যালু অফ কটন। আরেকটা কথা বলছিলাম যে পিসিতে পলিস্টারের পরিমাণটা বেশি। কত বলছিলাম? এইখানে পলিস্টার 65% থাকে, আর 35% এর কটন। 35%। তো এই যে উপায়টা তো উল্টো স্যার। আর সিবিসিতে কটনের পরিমাণ থাকে কত? 65%। আর আর হলো পলিস্টার 35%। থাকে হচ্ছে 35%। চিপ ভ্যালু অফ কটন। ঠিক আছে? এটা মনে হয় পরীক্ষা আসছিল এরকম। জি স্যার। ঠিক আছে, সিবি আর পিসি যেখানে লেভেল ফাইবার আসে। টেক্সটাইলে যদি পড়ো তুমি যেখানে ফাইবার পেতে এগুলো লাগবে। সো মোটামুটি এগুলো আসবে আর কি, সবগুলো টপিকই চলে আসবে। ঠিক আছে, সিবিসি আর পিসির মধ্যে পার্থক্য কি? এটা আবার আমরা পিসি মানে ইন্ট্রোডাকশনে কটন, বলবো। যেখানে পলিস্টারের পরিমাণটা অনেক বেশি থাকে 65, 35% হচ্ছে কটন। আর সিবিসি মানে হচ্ছে চিপ ভ্যালু অফ কটন, হ্যাঁ। সেখানে কি কটনের পরিমাণ কতটুকু থাকে? 65%। ঠিক আছে, সো আমরা যে বলেছি 100% কটন 100% কটন হয় না, এখানে কি থাকে? মিক্স থাকে।
ওই কথাটা বলার জন্য এই দুটো লেখা, ঠিক আছে? তো কিছুটা মিক্স থাকে, এটা মনে রাখলেই হবে। ক্লিয়ার? যেটা বলতেছিলাম যে কটনকে কেন কিং অফ ফাইবার বলা হয়, মেইন রিজনটা হচ্ছে এর মেইন উপাদান হচ্ছে সেলুলোজ। এই ইউটিলিটিসের পরিমাণ অনেক কম, খুব সহজেই পাওয়া যায়, কষ্ট অনেক কম, অ্যাবজর্বেন্সি অনেক বেশি, ঠিক আছে? সেটার স্ট্রেংথও বেশি, হ্যাঁ, strength পানিতে অনেক গেলে স্ট্রেংথ বেশি হয়ে যায় আরো। এই জন্য কটনটাকে কিং অফ ফাইবার বলা হয়। ক্লিয়ার? এখন হচ্ছে সিল্ককে কেন রানী বলা হয়? বলো, রাজা একজন রানী কেন বলো? স্যার লাস্টারাস যে এটা স্যার ওর বেশি স্যার, উজ্জ্বলতাটা বেশি হয়, এই হলো বড় কথা। মূলটা সেইটার জন্য ওটা। স্যার। আর ওই স্যার, অনেক strength ওটা লং অনেক স্টেবল বেশি। ফাইবার স্যার, ওইটা তো লং স্টেবল না ফাইবার। না, আমার ওটার স্ট্রেংথ অনেক বেশি, আর Strength মাইক্রোসোফটের অনেক। স্ট্রেংথ সবথেকে বেশি। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শুধু কিসের থেকে? লাস্টটা অনেক বেশি, হ্যাঁ। লাস্টারের কারণে লাস্টটা সিল্ক বেশি, বেশি মজা। স্টেবিলিটি অনেক বেশি। সিল্ক দেখছো কিনা? সিল্ক কাপড় দেখছো না? জি স্যার। মেয়েরা বেশি চিন্তা হাফ সিল্ক, হাফ সিল্ক স্যার শাড়ি, হাফ সিল্কটা বেশি চেনা যায়। হাফ সিল্ক শাড়ি তোমরা চেনো না? জি স্যার। মানে, আমার আছে। ঠিক আছে? আমি হচ্ছে উদাহরণ দিয়ে এক্সাম্পল স্যার আমাদের সুবর্ণ শুধু হাফ সিল্ক হাফ পরে। সিল্ক, ঠিক আছে? এই জিনিস- না সবাই পরে। Just আরেকটা জিনিস হচ্ছে রেশম পোকার যে রেশম পোকা, ওটাকে চিনো? জি না? স্যার। আমরা পড়ছিলাম মথ, ন্যাচারাল ফাইবার। কি বলা হয়? মথ, তাই না? রেশম পোকা থেকে সিল্ক তৈরি করা হয়, জানো তো? জি স্যার। রেশম পোকার গুটি থেকে কি তৈরি করা হয়? সিল্ক সিল্ক কাপড় তৈরি তৈরি করা হয়। ওটাকে বলা হয় এটার মথ। কোন থেকে? মথ। কি বলা হয়? মথ। মথ বলা হয়। এই জন্য কি বলা হয়? সিল্ককে কুইন অফ ফাইবার বলা হয়, ঠিক আছে? বাকি যতগুলো ফাইবার আছে, ফাইবারগুলোর মধ্যে মোটামুটি ইম্পিউরিটি সিল্কেও আছে, বাট কম, লাস্টার বেশি, এবং কি এটাও খুব সহজে কি করা যায়, পাওয়া যায়। এখন ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমার ব্রাজিল, এই দেশগুলোতে সিল্কের বেশি ব্যবহার পরিমাণে অনেক বেশি। পরিমাণ বাড়তেছে। এরা হচ্ছে স্যার এখন produce দেখছি পদ্ম গাছ থেকে সিল্ক তৈরি করা শুরু করতেছে। আর বাংলাদেশে দোকানে করতেছে, মারা যায়। বাংলাদেশে তামাক চাষ বাড়তেছে। বাড়তেছে। মানে অন্যান্য দেশ হচ্ছে মানে উন্নতি হইতেছে, বাংলাদেশ ডাউনগ্রেড হইতেছে। না স্যার, আমার নাকি মসলিন আমার নিয়ে আসবে। আমরা কি করি বলো তো? কটনের হচ্ছে কটন কই থেকে আসে? কোন দেশ থেকে বেশি আসে? তোমাদের বলছিলাম স্যার আমেরিকা থেকে বেশি হইতেছে, স্যার। হ্যাঁ? হ্যাঁ, আমি আমেরিকা থেকে কটন না। কই থেকে আসে? স্যার বলতে পারো? মিশর স্যার ওর কথা মনে নেই। মিশর থেকে আসে। মিশর থেকে আসে। মিশর থেকে বেশি আছে। বাংলাদেশে যতগুলো আনা হয় সবগুলো সব মিশর মিশর থেকে থেকে আনা আনা হয়। মিশর হচ্ছে কটনের জন্য বিখ্যাত। স্যার বাংলাদেশে তো খুব ইজিলি কটনের চাষ করা যায়, তাহলে কেন করে না? তুলা। কেন করে না? ওই যে বললাম তামাকের চাষ স্যার করে, কার তুলা চাষ পাশের করে। ইয়েগুলো কি সুন্দর দেখা যায়। হ্যাঁ, ওই যে তামাকের চাষ করে বাংলাদেশ। এটা ঠিক, স্যার। কি হইতে চায় না। স্যার, তামাকের বিখ্যাত হচ্ছে। আমাকে চাষ করলে মনে করেন ছাগলে খাওয়ার ভয় নেই তো, লাভ বেশি। ঠিক আছে? সবগুলো তেমন খায় না। এই জন্য ক্লিয়ার? সো এই জিনিসগুলো অবশ্যই লাগবে, এই জিনিসগুলো অবশ্যই করতে হবে ঠিক মতো। এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? না তাহলে যেটা ছিলাম ব্রেকিং টেনশন প্রপার্টিজ হলো দুটো পয়েন্ট, একটা কথা হচ্ছে ব্রেকিং লোড আর একটা হলো টেনশন স্ট্রেস। নাম্বার 3 এর পর টেনাসিটি। টেনাসিটি কি বলতো? এটা স্থিতিস্থাপকতা। এইটা হচ্ছে স্থিতিস্থাপকতা। টেনাসিটি মানে একটা বস্তু কত নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যাবে, ছেড়ে দাও। সেটাকে বলা হয় টেনাসিটি। টেনাসিটি কি বললাম? যখন একটা বস্তুকে কত নিউটন বল প্রয়োগ করলে বস্তুটা ছিঁড়ে যাবে সেটাকে কি বলা হয়? টেনাসিটি বলা হয়। ক্লিয়ার? এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। থাকলে বলতে পারো। অনেকদিন পরে ক্লাস নিচ্ছি তো। অনেকদিন পর আপনার ক্লাস করছি স্যার। স্যার একই রকম লাগছে জি স্যার। আগের মতো। মনে তো সেম হবে। জি স্যার, ওই কোশ্চেনই বলতে তাই মনে হচ্ছে স্যার। স্যার ফিজিক্স পড়ে মনেই হয় না স্যার। স্যার আমি তো ভাবছি মনে হয় ফিজিক্স টুতে ফিজিক্সে সব কিছু পড়বো। না আসলে আমি বললাম না, আমি এই জন্য তো প্রথমে তোমাদের বললাম যে আসলে হ্যাঁ। টেক্সটাইল আর ফিজিক্সের যে সম্পর্কটা আসলে স্যার আমার আশাটা ভেঙে গেছে বুঝছেন, আমার ফিজিক্স অনেক পছন্দ স্যার। তো করবা এই টার্মগুলো সবই মুখস্থ লাগবে আর কি। তারপর আসো এগুলো মোটামুটি আরো আছে, যেগুলো আগামী দিনেই পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা মোটামুটি আজকে এগুলোই পড়াবো, যেহেতু সবাই আসে নাই, মোটামুটি আরো স্যার, বাকি একদম পড়াইলে অনেক দূর পর্যন্ত চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, সো যেটা বলবো সেটা হচ্ছে যে ক্লাসে রেগুলার আসো। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস মোটামুটি আমরা স্টার্ট করছি ক্লাসে, তো নেক্সট ক্লাসগুলোতে আমরা আরো বেশি দ্রুত আগাবো আমার তো আমি স্টার্ট দিছি স্যার। আর আমাদের চলছে সিলেবাস যেহেতু বড়, আজকে ইন্ট্রোডাক্টরি কথা বললাম, আরো ক্লাস নিয়ে উচিত ছিল, বাট যেহেতু স্টুডেন্ট আরেকটু বাড়ো, প্রথম ক্লাস যেহেতু আমার মনে হয় কালকে থেকে আমরা একদম ফুল রিদমেই আমরা ক্লাসে চলে যাবো। ইনশাআল্লাহ। তো আমরা অনেক দূর পর্যন্ত
শেষ করতে পারবো, কারণ যেহেতু আমাদের সিলেবাস অনেক বড়, সিলেবাস আমাদের শেষ করতে হবে। আর আমি চাই আমার সিলেবাস মিডের আগে শেষ হোক, ফাইনাল আগে সবার আগে শেষ হোক, রিভিশন হবে। স্যার আপনার সিলেবাস সবসময় স্যার একটা রিকোয়েস্ট করি, এবার অন্তত মিডের আগে ল্যাব সম্পর্কে একটু ধারণা দিয়ে দিন। আচ্ছা কয়টা কি হতে পারে? আমাদের হচ্ছে মঙ্গলবার দিন ল্যাব হবে, হ্যাঁ? হ্যাঁ তো ল্যাব আমরা প্রথমের দিকে না করাতে পারলেও আমরা শেষের দিকে ল্যাব সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবারে ফিজিক্স 2 ল্যাবে যেগুলো আছে আমরা যেগুলো পড়বো এগুলো ফিজিক্স 2 ল্যাবে মোটামুটি করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। স্যার গিভ আপ করি। হ্যাঁ